হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুমন্ত্র। এক্সামের জন্য তোমরা অলরেডি পড়ছো, প্রিপারেশন নিচ্ছ। তার সাথে আমাদের এডুমন্ত্রের তরফ থেকে যেটা রেসপন্সিবিলিটি, যে যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তাদের ম্যাক্সিমাম হেল্প করা এবং তাদেরকে তাদের ডেস্টিনেশন অবধি পৌঁছানোর জন্য যে যে জায়গায় তাদের প্রয়োজন পড়বে সেই সমস্ত জায়গাগুলোতে সাপোর্ট দেওয়া। ফর দিস পারপাস আমি এক্সাম অবধি বা এক্সামের আগে তোমাদের জন্য সায়েন্সের প্রিলিমস অ্যান্ড মেনলি প্রিলিমস ওরিয়েন্টেড, তার সঙ্গে অন্যান্য এক্সামের থেকে কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো তোমাদের এক্সামে আসতে পারে সেই সমস্ত কিছুকে কম্বাইন করে প্রিভিয়াস ইয়ার তোমাদের সায়েন্সের জন্য, পার্টিকুলারলি সায়েন্সের জন্য WBCS এর যে সমস্ত কোয়েশ্চেন আসতে পারে ফর দ্য আপকামিং এক্সামস, সেইগুলোকে সাম আপ করে একটা জায়গায় নিয়ে এসে তোমাদের সামনে প্রেজেন্ট করা, যাতে তোমাদের অটোমেটিক একটা রিভাইজ বা রিভিশন হয়ে যায়। তোমরা এই সমস্ত ভিডিওস গুলোর যে কোয়েশ্চেন্স গুলো আছে তোমরা ট্রাই করো যে সেলফ সলভ করার। আমিও তোমাদের সঙ্গে সলভ করব এবং দেখবো যে এখান থেকে কি কি ধরনের অ্যাডিশনাল ইনফরমেশন আমরা পেতে পারি। তো চলো লেট না করে উইল স্টার্ট আওয়ার কোয়েশ্চেন সেশন। লেটস সি হোয়াটস ইন দ্য ফার্স্ট কোয়েশ্চেন। তো ফার্স্ট কোয়েশ্চেনে দেখি কি বলেছে। বলেছে যে দ্য বয়লিং পয়েন্ট অফ এ লিকুইড, কি বলেছে? দ্য বয়লিং পয়েন্ট অফ এ লিকুইড ডিক্রিজেস ওয়েন, কোন একটা তরলের বয়লিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক কখন কমে। কি কি অপশনস দিয়েছে? টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিংস ইজ রিডিউসড, অর্থাৎ যখন তাপমাত্রা কমে যাচ্ছে। তাপমাত্রা যদি সারাউন্ডিংস এর কমে যায় তাহলে বয়লিং পয়েন্টে কি এফেক্ট করতে পারে? বয়লিং পয়েন্ট বেড়ে যাবে। কেন না আমরা দেখে নেবো সেটা আস্তে আস্তে। নেক্সট বলেছে যে হিটিং ইন্টেন্সিটি ইজ লোয়ার্ড। থার্ড বলেছে এক্সটার্নাল প্রেসার ইজ রিডিউসড। এন্ড ফোর্থ বলেছে ভলিউম অফ দ্য লিকুইড ইনক্রিজেস। এই কোয়েশ্চেনটা সলভ করার আগে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে হোয়াট ইজ বয়লিং পয়েন্ট। হোয়াট ইজ বয়লিং পয়েন্ট? না বয়লিং পয়েন্ট হচ্ছে যে এমন একটা টেম্পারেচার যেখানে কোন একটা লিকুইডের ভেপার প্রেসার এবং এক্সটার্নাল অ্যাটমসফেরিক প্রেসার সেটা সেম থাকে। ধরো এখানে একটা জার আছে, সেই জারের মধ্যে একটা লিকুইড আছে, এর বাইরে অ্যাটমসফেরিক প্রেসার আসছে অর্থাৎ এয়ার প্রেসার দিচ্ছে, এখানে লিকুইডটা আছে। তাহলে কি হবে? এই লিকুইড থেকে পার্টিকলস, যেটা একদম আপার সারফেসে যে সমস্ত পার্টিকলস গুলো আছে সেই সমস্ত পার্টিকলস গুলো এনার্জি কনজিউম করে এয়ারে বেরিয়ে যাবে, তাহলেই সেটা গ্যাস হয়ে গেল। এই তো, তার মানে আমাকে এমন কোন একটা কন্ডিশন ভাবতে হবে যেখানে এই সমস্ত পার্টিকলস গুলো ম্যাক্সিমাম এনার্জি পায়। বোঝা গেল? দিস ইজ দ্য সাম অফ হোল স্টোরি। এবার দেখো বলেছে টেম্পারেচার অফ সারাউন্ডিংস ইজ রিডিউসড। যদি টেম্পারেচার কমিয়ে দিই তাহলে লাভ কিছু হবে? হবে না। হিটিং ইন্টেন্সিটি লোয়ার, লাভ নেই। এক্সটার্নাল প্রেসার ইজ রিডিউসড। এবার আমি লিকুইডে না গিয়ে যদি এক্সটার্নাল প্রেসারটাকেই যদি কমিয়ে দিই তাহলে কি হবে? খুব তাড়াতাড়ি এই লিকুইডের পার্টিকলস গুলো কম এনার্জি নিয়ে এয়ারে চলে যেতে পারবে। সিম্পল। তার জন্যই কি হবে না তোমার বয়লিং পয়েন্ট যেটা সেটা রিডিউস করে যাবে। তো মাথায় রেখো যে যদি যেটা বলছিলাম যে এক্সটার্নাল যে প্রেসার আছে, এক্সটার্নাল প্রেসার এবং ভেপার প্রেসারের যে ইকুইলিব্রিয়াম বলো বা যদি সেম থাকে তখন সেখানে আমরা বয়লিং পয়েন্ট পাবো। এবার যদি প্রেসার কমে যায়, ইফ প্রেসার ডিক্রিজেস, তাহলে দ্য লিকুইড মলিকিউলস নিড লেস কাইনেটিক এনার্জি, অর্থাৎ কম কাইনেটিক এনার্জি লাগবে এবং দে ক্যান এসকেপ টু দ্য এয়ার অ্যাজ গ্যাস। দিস ইজ ওয়াই ওয়াটার বয়েলস অ্যাট লোয়ার টেম্পারেচার, বা যেখানে এয়ার ইজ থিনার। ওকে, তো সেটা হলো প্রেসার ডিক্রিজের জন্য কি এফেক্টটা পড়ে, অর্থাৎ বয়লিং পয়েন্ট যেটা আছে সেই বয়লিং পয়েন্টটা অবভিয়াসলি কমে যাবে। ক্লিয়ার? এটা এভাবেও কোশ্চেনে আসতে পারে যে মাউন্ট এভারেস্টে কেন বয়লিং পয়েন্ট কম সি লেভেলের থেকে? রিজন ইজ সেম। তো তোমাকে এই জিনিসটা একটু নিজের কনসিয়াসনেসে রাখতে হবে যে ধরো অপশনস কেন দিয়েছে এবং কি দিয়েছে। সাপোজ ধরো সেখানে দিয়েছে প্রেসার কমের জায়গায় দিয়ে দিল
যে 4টে জায়গা দিয়ে দিল, পাহাড় কোন একটা, হয়তো দার্জিলিং, একটা হয়তো দিল দীঘা, একটা হয়তো দিল ধরো বললাম মালদা মেবি, আর আরেকটা হয়তো দিল কোন একটা মালভূমি প্ল্যাটু অঞ্চল পুরুলিয়া। তো এই 4টে অপশন দিতে পারে। এখানে মেইন যে রিজনটা হবে যে যেখানে প্রেসার ডিক্রিজ করবে, সিম্পল। ওকে, যেখানে প্রেসার সবচেয়ে কম থাকবে সেখানে বয়লিং পয়েন্ট সবচেয়ে কম হবে। ইফ প্রেসার ইনক্রিজেস, তাহলে কি হবে না, প্রেসার যদি ইনক্রিজ হয় সাচ অ্যাজ প্রেসার কুকার, প্রেসার কুকার হচ্ছে তার এক্সাম্পল। প্রেসার কুকারের ক্ষেত্রে প্রেসার আমি মানে প্রেসার বাড়াচ্ছি, যেই প্রেসারটা আমার বাড়াচ্ছি তার জন্য আমার বয়লিং পয়েন্ট কিন্তু বেড়ে যাচ্ছে, তো সেখানে প্রেসার কুকারের এক্সাম্পল দিয়ে কোয়েশ্চেন আসতে পারে। ক্লিয়ার? চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। The number of supplementary units, very important, supplementary units in the SI system. তোমরা দুম করে অ্যান্সার 7 করে দিও না, 7ও একটা হয়, 7 হচ্ছে থালা নাম্বার, তো সেটা কিসের জন্য হয় সেটা মাথায় রেখো, হয় ফর বেস ইউনিটস, নট সাপ্লিমেন্টারি ইউনিটস। বেস ইউনিটস এর জন্য 7টা থাকে, ঠিক আছে, সেটা এখানে মেনশনড হচ্ছে 7 বেস ইউনিটস। এছাড়া যেমন কোনগুলো মিটার, কিলোগ্রাম মানে এম, এল, টি যেগুলো হয়, এখানে বলেছে সাপ্লিমেন্টারি ইউনিটস। সাপ্লিমেন্টারি মানে বলতে পারো অ্যাডিশনাল বা এমন কিছু কিছু জিনিস যেগুলো মাঝে মাঝে লাগে, যেমন সাপ্লিমেন্টারি যে মিনিং এ ইউজ হয়, ঠিক আছে। তো মেইনলি হচ্ছে দুটো, টু সাপ্লিমেন্টারি ইউনিটস আর দেয়ার, সো অ্যান্সার উইল বি 2। সেগুলো কি কি না, সেগুলো হচ্ছে যদি প্লেন অ্যাঙ্গেল থাকে, তাহলে তার ইউনিট হচ্ছে রেডিয়ান, এবং সেটা কি, সেটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই এট দ্য সেন্টার of a circle by an arc equal to the length of the radius, অর্থাৎ রেডিয়াসের সমান আর্ক লেন্থ তুমি যদি নাও কোন একটা সার্কেলের ক্ষেত্রে, তাহলে তার যে অ্যাঙ্গেলটা তৈরি হবে that angle will be 1 radian। আরেকটা কি হয়, মেইন যে কোশ্চেনটা পরীক্ষা আসবে যে প্লেন অ্যাঙ্গেলের এসআই ইউনিট কি, হাঁ করে বসে থাকবে, রেডিয়ান হবে आंसर, সিম্পল। আর যদি সলিড অ্যাঙ্গেল হয়, সলিড অ্যাঙ্গেল মানে হচ্ছে 3D, প্লেন অ্যাঙ্গেল মানে সর্ট অফ 2D, এটা হচ্ছে 3D তে যদি দেখো তাহলে তার ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। ওকে, তো এই দুটো মাথায় রেখো, এবং এই দুটোকে আমরা সাপ্লিমেন্টারি ইউনিটস বলছি। তো সাপ্লিমেন্টারি ইউনিটস এর নাম্বার কটা হয়, দুটো হয়। নেক্সট চলো, বলেছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ অফ এ সেল ডাজ নট মানে এখানে কিন্তু কার উপর ডিপেন্ড করে সেটা বলেনি, ডাজ নট ডিপেন্ড বলেছে নেচার অফ ইলেকট্রোডস, নেচার অফ ইলেকট্রোলাইট, সাইজ অফ দ্য সেল অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাকশনস ইনভলভ। হোয়াট ইজ ইএমএফ? ইএমএফ হলো, ধরো কোন একটা ব্যাটারি বা সেলের মধ্যে দুটো ইলেকট্রোড, এই ইলেকট্রোডের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে সেটাকে আমি বলবো ইএমএফ। মানে কি, ধরো এর হচ্ছে +10, এর হলো +2, তাহলে এদের যে ইএমএফ হবে সেই ইএমএফটা হবে এদের দুজনের ডিফারেন্স 8। এটা -2 হতে পারে, ধরো এটা যদি -2 হয় তাহলে সেক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, এটা কিন্তু ইটসেলফ তোমাদের WBCS এর প্রিলিমস ওরিয়েন্টেড কোয়েশ্চেন, যে যদি 10 প্লাস ইএমএফ হয় এবং আরেকটা ইলেকট্রোডের যে পোটেনশিয়াল -2 হয়, তাহলে তাদের পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, দ্যাট উইল বি 12। ওকে, তো সেই রকম এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, দুটো ইলেকট্রোডের মধ্যেকার পোটেনশিয়াল ডিফারেন্সকে আমি বলি ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স মানে ফোর্স which মানে you can say in that way যে a force which helps to carry the charge, মানে চার্জটা প্রবাহের জন্য কিন্তু এই ফোর্সটা দরকার। এবারে বলেছে কার উপর ডিপেন্ড করে, দেখো ইএমএফ শুধুমাত্র সেলের মানে ব্যাটারির যে সমস্ত কেমিক্যাল পার্ট তার উপরে ডিপেন্ড করে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে নেচার অফ ইলেকট্রোড, সেটা কি কেমিক্যাল প্রপার্টি, ইয়েস, তো এর উপর কিন্তু ডিপেন্ড করবে। সেকেন্ড হচ্ছে নেচার অফ ইলেকট্রোলাইট, মানে যে লিকুইডটা থাকে ব্যাটারিতে, ডিপেন্ড করবে। কেমিক্যাল রিঅ্যাকশনস ইনভলভ, এটাও কিন্তু ইজ আ কেমিক্যাল প্রপার্টি, তো সেই কারণের জন্য কিন্তু এটাও ডিপেন্ড করবে।
কিন্তু সাইজ অফ সেলের উপর ডিপেন্ড করবে না। সাইজ অফ সেলের উপর ডিপেন্ড করে যে সেটা কতদিন চলবে বা কতটা ম্যাক্সিমাম তার মানে রেজিলিয়েন্স ডিসাইড হবে ফ্রম সাইজ অফ দ্য সেল। যত বড় সাইজ হবে তত তার রেজিলিয়েন্স বা টার্ন বা ডেবিলিটি বেশি হবে। বাট দ্যাট ডাজন্ট মিন যে ইএমএফ এফেক্ট করবে। ইএমএফ মেনলি ডিপেন্ড করে সেই সেলের কেমিক্যাল প্রপার্টিজ এর উপর। ক্লিয়ার? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছে, আচ্ছা, the electromotive force is an intrinsic property of a cell. It represents the maximum potential difference between the electrodes when no current is being drawn. EMF is determined solely by the chemical potential of the materials used. Increasing the size of the cell or the surface area or the electrodes will increase the total amount of charge. মানে যদি তুমি সেলের সাইজ বাড়াও তাহলে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ বাড়বে বা ক্যাপাসিটি বাড়বে, কিন্তু তার ইএমএফ বাড়বে না। বোঝা গেল? সো এই হচ্ছে আমাদের মোদ্দা কথা। চলো দেখি নেক্সট পার্টে কি বলেছে। When a body is taken from earth to a higher altitude, its weight always decreases. মাথায় রেখো, একটা গ্রাফ তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই গ্রাফে তোমাদের সমস্ত কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। কিরকম? ধরো এটা হচ্ছে আর্থ সারফেস, সেন্টারে যখন থাকবে, যখন আর ইকুয়াল টু 0, যখন সেন্টারে থাকবে, অর্থাৎ এই একটা আর্থ আছে, কোনো অবজেক্ট সেন্টারে আছে, তখন তার উপর যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করবে, জি, দ্যাট ইজ 0। জিটা বাড়তে বাড়তে যায় কখন না আর ইকুয়াল টু আর অবধি, মানে এই সারফেসে যখন থাকবে তখন জি ম্যাক্সিমাম হবে। আবার যখন এর থেকে বেরিয়ে যাবে তখনও কিন্তু জি কমতে কমতে যাবে। সিমিলারলি যদি তুমি হাইটের রেসপেক্টে দেখো বা এলিভেশনের রেসপেক্টে দেখো কতটা উপরে বা নিচে আছে, তাহলে এটা কি হবে, এখান থেকে বাড়তে বাড়তে গিয়ে সারফেসে ম্যাক্সিমাম হবে এবং সেখান থেকে কমে যাবে। এটা হলো কার উপর না, এটা হচ্ছে মানে কতটা এলিভেশন বা হাইটের উপর আছে। তার মানে, এবং কেন হয় না, এটা মেন কারণ যেটা, সেটা বেসিক্যালি হচ্ছে যে রেডিয়াসের বা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি হয়, জি ইন্টু m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার। তো এই আর বা এই ডিস্টেন্স যত বাড়বে তত তার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা স্মল জি এর ভ্যালু কমতে থাকবে। এবার আমায় কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে যে when a body is weight, what is weight? Weight equal to হচ্ছে mg, m টা কনস্ট্যান্ট, g ভ্যারি হবে। তার মানে g যেখানে কম হবে বা যদি g কমে যায় তাহলে কিন্তু তার ওয়েটও কমে যাবে। ফর দ্যাট রিজন কি হবে, এর যে ওয়েট দ্যাট উইল ডিক্রিজ। শুধুমাত্র আর্থের সারফেসে এবং সি লেভেলে জি এর ভ্যালু ম্যাক্সিমাম হবে, বা ইকুয়েটারে, এই তিনটে জায়গাতেই জি এর ভ্যালু ম্যাক্সিমাম হয়। পোলে, পোল একটা হচ্ছে এই পোলে, একটা হচ্ছে সারফেসে, সারফেস মানে হচ্ছে সি লেভেল মোটামুটি, বা যেটা হচ্ছে আমাদের মানে মিন সি লেভেল এমএসএল, সেইটাতে আমাদের জি ম্যাক্সিমাম হবে। যত আকাশের উপরের দিকে উঠবো বা যত নিচের দিকে নামবো টুয়ার্ডস মাইন্স, আন্ডারগ্রাউন্ড, ধরো কোথাও মানে পাতাল রেল, মেট্রো স্টেশন, সব জায়গায় কিন্তু জি এর ভ্যালু কমে যাবে। ক্লিয়ার? চলো দেখি নেক্সট কি কোয়েশ্চেন আছে। A ball rolling on a horizontal ground ultimately stops due to, কি বলেছে না, একটা বল আছে, তুমি বলটাকে গ্রাউন্ডে রোল করে দিয়েছো, তাহলে সেই বলটা একটা সময় পরে রেস্টে চলে আসবে। সেটা কেন? কি বলেছে? অ্যাবসেন্স অফ ফোর্স, গ্র্যাভিটি অ্যালন, ফ্রিকশনাল ফোর্স, লস অফ মোমেন্টাম অটোমেটিক্যালি। অ্যান্সার উইল বি ফ্রিকশনাল ফোর্স। দেখো, গ্র্যাভিটি ডাউনওয়ার্ডস কাজ করে, তার মানে হরাইজন্টাল মোশনের ক্ষেত্রে ডাউনওয়ার্ড অ্যাক্টিং কোনো ফোর্স কোনো এফেক্ট ফেলতে পারবে না, সো এটা হবে না। সিমিলারলি অ্যাবসেন্স অফ ফোর্স তো কাতাই নয়, ফোর্স তো কাজ করছেই, না হলে তো পসিবলই নয়। ফ্রিকশন ইজ অলসো এ ফোর্স। ফ্রিকশনাল ফোর্স ইজ এ রাইট অ্যান্সার, কারণ যখন তুমি কোনো একটা অবজেক্টে মোশন দাও, সেই মোশনের এগেনস্টে একটা ফোর্স কাজ করে, যাকে আমরা ফ্রিকশনাল ফোর্স বলি। সেই ফ্রিকশনাল ফোর্সের কারণেই কি হয় না, দ্য অবজেক্ট গোজ টু রেস্ট, বা তার যে স্পিড 0 হয়ে যায়। সিম্পল হয়ে গেল। তো আর হচ্ছে লস অফ মোমেন্টাম অটোমেটিক্যালি, দ্যাট ডাজন্ট হ্যাপেন।
সো দিস ইজ দ্য ফ্রিকশনাল ফোর্স দ্য রাইট অ্যান্সার। ওকে, চল দেখি 6th কোয়েশ্চেন কি বলেছে। Which surface is the best absorber of radiant heat? রেডিয়েন্ট হিট যদি হিট রেডিয়েট করে বেস্ট অ্যাবজর্ব কে করতে পারে। দেখো ফার্স্টে বলি, যদি সারফেস স্মুথ হয় তাহলে রিঅ্যাকশন রিফ্লেকশন ম্যাক্সিমাম হবে, যদি সারফেস এবং অ্যাবজর্পশন মিনিমাম হবে তাহলে অ্যাবজর্পশন মিনিমাম হবে যখন সারফেস স্মুথ, ম্যাক্সিমাম কি হবে, রিফ্লেকশন হবে। লাইটে হয়, মাথায় রেখো হিটেও হয়। এবার যত সারফেস এবড়ো খেবড়ো হবে বা যত রাফ হবে তত কি হবে না, তত বেশি পরিমাণে অ্যাবজর্পশন বাড়বে। অ্যাবজর্পশন ম্যাক্সিমাম হবে যখন সারফেস রাফ হবে, রিফ্লেকশন তখন কম হবে। ঠিক আছে, তার মানে যদি আমাকে বেস্ট অ্যাবজর্বার হতে হয় তার মানে আমাকে ফার্স্টে রাফ তো হতেই হবে, সারফেসকে স্মুথ হওয়া চলবে না। সেকেন্ড, টেস্ট ম্যাচ যখন খেলা হয় তখন জার্সির রং কি থাকে, হোয়াইট না কি, মানে হোয়াইট কেন থাকে? মাথায় রাখবে হোয়াইট হলো এমন একটা কালার যেটা ম্যাক্সিমাম রিফ্লেক্ট করে, সেই কারণের জন্য যেখানে যেখানে রিফ্লেকশনের দরকার বেশি সেখানে আমরা হোয়াইট কালার ইউজ করি, এবং যেখানে বেশি অ্যাবজর্ব করাতে হবে সেখানে আমরা ব্ল্যাক কালার ইউজ করি। সো ইট শুড বি সাম ব্ল্যাক রাফ সারফেস। দেখা যাক, হোয়াইট পলিশ সারফেস, ব্ল্যাক পলিশ সারফেস, হোয়াইট রাফ সারফেস, ব্ল্যাক রাফ সারফেস। সো অপশন ডি উইল বি আওয়ার রাইট অ্যান্সার। ওকে, যেখানে সেটাই বলেছে, দ্য অ্যাবজর্পশন অফ রেডিয়েন্ট হিট ডিপেন্ডস অন বোথ কালার অ্যান্ড সারফেস বা নেচার অফ দ্য object. Black surface are good absorber and of heat radiation because they absorb most of the incident radiation instead of reflecting it. Rough surface যদি হয় তাহলেও absorb বেশি করে, এটা মাথায় রাখবে। So that's why black rough surface যেটা হবে সেটা maximum absorption করবে। দেখো, heat transfer by convection takes place in, what is convection? Convection is a process where heat is transferred by the actual movement of the particles. মানে ধরো এখানে একটা পার্টিকেল রয়েছে, এখানে একটা পার্টিকেল রয়েছে। কনভেকশন ইজ নাথিং বাট তুমি হিট দিচ্ছ, হিট দিয়ে কে করে দিয়েছো, গরম। এবার এ যেই গরম হয়ে গেছে এ চলে যাবে ওপরে, বিকজ whenever a particle becomes heated it becomes lighter and it becomes in the higher elevation, তো ওটা উপরের দিকে চলে যাবে। এবার যেই উপরে চলে গেছে তার মানে কি, একে কি ধাক্কাও দেবে আর নিচটা খালি হয়ে গেছে, তখন এ বেচারা চলে আসবে নিচে। সো there is a complete movement of particles, তো এই যে মুভমেন্ট অফ পার্টিকলস হয় সেটাকে বলা হয় কনভেকশন। তাহলে কনভেকশন কোথায় কোথায় হবে? সলিডস অনলি হবেই না, সলিডসে হয় কন্ডাকশন। কন্ডাকশনে কোনো পার্টিকলস এর অ্যাকচুয়াল মুভমেন্ট হয় না। নেক্সট হচ্ছে লিকুইড এন্ড গ্যাসেস, অবভিয়াসলি বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, সো লিকুইড এন্ড গ্যাসেস এর ক্ষেত্রে কনভেকশন মেথড কাজ করে। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। When the ice floats in a water, approximate what fraction remains submerged? Submerged মানে কি? Submerged মানে যে ডুবে আছে। তাহলে ধরো একটা বিকারের মধ্যে বা সমুদ্রের মধ্যে তুমি গেছো, দেখতে পেলে একটা আইসবার্গ বা একটা আইসের ইয়ে রয়েছে, মানে খন্ড রয়েছে, পিস রয়েছে। জিজ্ঞেস করেছে এই পার্সেন্টেজটা কত হয়। এটা মাথায় রাখবে, মেনলি ডিসাইড করে কে না, আর্কিমিডিস প্রিন্সিপাল। আর্কিমিডিস প্রিন্সিপাল, ঠিক আছে। আর্কিমিডিস প্রিন্সিপাল বা আর্কিমিডিস ভদ্রলোক কি বলেছিলেন? বলেছিলেন যে যদি কোনো একটা অবজেক্টকে তুমি কোনো একটা লিকুইডে পার্শিয়ালি বা কমপ্লিটলি সাবমার্জ করো, তাহলে ওই অবজেক্টের ইকুয়াল ভলিউমে লিকুইড বাইরে ডিসপ্লেস হবে। ইন কেস অফ ওয়াটার যদি বলি, তাহলে এখানে যতটা বরফ আছে তার ইকুয়াল অ্যামাউন্টের, মানে ইকুয়াল ভলিউমের জল বাইরে বেরিয়ে যাবে বা ডিসপ্লেস করবে, সিম্পল। যাই হোক, এবার এখানে কেসটা হলো
মেনলি ডিপেন্ড করে কার উপর, না ডিপেন্ড করে ডেনসিটির উপর। তো ওয়াটারের ডেনসিটি কত হয়? ওয়াটারের ডেনসিটি হয় 1 গ্রাম পার সিসি ইন সিজিএস। বরফ বা আইসের হয়, এটা অ্যাকচুয়ালি এখানে দেখানো উচিত, এটা হচ্ছে ওয়াটারের, আর আইসের হয় 0.9 গ্রাম পার সিসি, অর্থাৎ হালকা, which means এর ডেনসিটি কম, জলের ডেনসিটি বেশি, দ্যাটস ওয়াই ভাসছে। কতটা ভাসছে না মাথায় রেখো, এই কতটা ভাসছে বা কতটা ডুবছে কিভাবে পাবো? এর যে ডেনসিটিটা আছে সেই ডেনসিটিকে যদি তুমি ওয়াটারের ডেনসিটি দিয়ে ডিভাইড করো, তাহলে যেটা তুমি পাবে সেটা হচ্ছে কতটা সাবমার্জ রয়েছে। বোঝা গেল? তার মানে এখানে হয়ে যাবে 0.9/1 মানে 9/10, অর্থাৎ 10/9 পোর্শন সেটা সাবমার্জ থাকে এবং 1/10 পোর্শন, এইটুকুটা হচ্ছে 1/10, এইটুকুটা হলো 1/10 পোর্শন যেটা ভিজিবল বা যেটা ভাসছে। তেমনি আইসবার্গ বলো বা কোনো বরফের যদি কোনো পিস তুমি সমুদ্রে দেখতে পাচ্ছ, which means তার একটা বড় পোর্শন কি আছে সেটা কিন্তু আন্ডার সি সাবমার্জ রয়েছে। ক্লিয়ার? চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। বলেছে আয়রন সিঙ্কস ইন ওয়াটার, লোহা জলে ডুবে যায়, যায় আমরাও দেখেছি যায়। তো বাট ফ্লোটস ইন মার্কারি, মার্কারিতে ফ্লোট করে কেন? সেম কনসেপ্ট যেটা বললাম, যদি ডেনসিটি মেনলি কার উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে ডেনসিটির উপর ফার্স্ট অফ অল। এবার তিনটে কন্ডিশন হয়, একটা হচ্ছে ফ্লোট ভাসা, একটা হচ্ছে ডুবে যাওয়া, ঠিক আছে, যে পুরো ফুল সাবমার্জ, বা ধরো আমি বললাম যে ফ্লোট মানে কি? ফ্লোট মানে হচ্ছে ধরো এটা লিকুইড উপরে ফ্লোট করছে। আর একটা হতে পারে যে মানে পুরোপুরি সাবমার্জ, অর্থাৎ একটা পজিশন আছে যেখানে সেটা একদম নিচে চলে এসছে ওয়াটার সারফেসের। আরেকটা কেস হতে পারে কি? সেটা মাঝখানে ভাসছে, যেমন হরলিক্স। তোমরা যদি হরলিক্স খাও বা কেউ খেয়ে থাকো, দেখবে হরলিক্সের যে পার্টিকেলস গুলো সেগুলো কিন্তু সবটা নিচেও চলে যায় না, আবার সবটা উপরেও ভাসে না, সেটা পুরো লিকুইডটাতে একটা মোটামুটি ইউনিফর্ম ভাবে ভাসতে থাকে। তো এই তিনটে কেস হতে পারে। এবার এই তিনটেরই যে ফান্ডামেন্টাল যে পয়েন্ট যার বেসিসে এটা ডিসাইড হবে যে সে কোথায় থাকবে, সেটা হচ্ছে ডেনসিটি। কি হবে? যদি আমি বলি যে ডেনসিটি, তোমাকে দুটো জিনিস এখানে দেখতে হবে। সেটা কি কি? একটা দেখতে হবে ডেনসিটি অফ দ্য অবজেক্ট, আরেকটা দেখতে হবে ডেনসিটি অফ দ্য লিকুইড। কি বললাম না? একটা হবে তোমাকে দেখতে হবে ডেনসিটি অফ অবজেক্ট, আরেকটা এটাকে বলা হয় মানে রো ডেনসিটির সিম্বল, আর এটা হচ্ছে ডেনসিটি অফ লিকুইড। যদি ডেনসিটি অফ অবজেক্ট ইজ লেস দ্যান ডেনসিটি অফ লিকুইড হয়, তার মানে এ ভাসবে। যদি ডেনসিটি অফ অবজেক্ট ইজ গ্রেটার দ্যান ডেনসিটি অফ লিকুইড হয়, তার মানে পুরো ডুবে যাবে। আর যদি কাছাকাছি ভ্যালুজ হয় তাহলে মোটামুটি মাঝামাঝি ভাসবে, ঠিক আছে, পার্শিয়ালি সাবমার্জ হবে। তো যেটা আমরা দেখেছিলাম ইন কেস অফ আইস হয়েছিল, ঠিক আছে। এবার এখানে বলছে আয়রন, আয়রনের ক্ষেত্রে ডেনসিটি হয়, মাথায় রাখবে, 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকেও ইম্পর্টেন্ট যে ডেনসিটি অফ আয়রন কত? 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ডেনসিটি অফ ওয়াটার জানি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এবং ডেনসিটি অফ মার্কারিটা মাথায় রেখো ফর এক্সাম, দ্যাট ইজ 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। অর্থাৎ আয়রনের ডেনসিটি জলের থেকে বেশি কিন্তু মার্কারির থেকে কম, জাস্ট শুধুমাত্র সেই কারণের জন্যই মার্কারি আয়রন জলে ডুবে যায় কিন্তু সেটা মার্কারিতে ভাসে, ডেন্সার দ্যান ওয়াটার বাট লেস ডেন্স দ্যান মার্কারি। ক্লিয়ার? তো এইরকম তোমাদেরকে ডেনসিটি বা আর্কিমিডিস প্রিন্সিপাল বলো বা বায়ান্সি থেকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করবেই। ক্লিয়ার? চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। বলেছে এনার্জি রেডিয়েটেড বাই সান ইজ প্রাইমারিলি প্রডিউসড বাই, এটা বহুবারের এবং
ইনফেমাস কোয়েশ্চেন্স, যেটা পরীক্ষায় মাঝে মাঝেই আসে। অ্যান্সার কি হবে? এটা হবে নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশনে কি হয়? নিউক্লিয়ার ফিউশনে ইন ভেরি হাই টেম্পারেচার হাইড্রোজেন অ্যাটম কনভার্টস, মানে অনেকগুলো হাইড্রোজেন অ্যাটম কম্বাইন করে হিলিয়াম এ কনভার্ট হয় বা হিলিয়াম তৈরি করে। তো এই যে প্রসেসটা, তাহলে কি না, হাইড্রোজেন নিউক্লিয়াই কম্বাইন টু ফর্ম হিলিয়াম, এটা কি বলা হয়? নিউক্লিয়ার ফিউশন। এবং এই নিউক্লিয়ার ফিউশনে এক্সট্রিম টেম্পারেচার তৈরি হয়। ক্লিয়ার? চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। বলেছে যে the most abundant element, এটা খুব ইম্পর্টেন্ট, ইট ইজ এ স্ট্যাটিক কোয়েশ্চেন, তো সেটাই মাথায় রেখো, এখানে কনসেপচুয়ালি বোঝার কিছু নেই। মোস্ট অ্যাবান্ডেন্ট মানে হলো যেটা আর্থে সব থেকে বেশি আছে, তাকে বলা হয় মোস্ট অ্যাবান্ডেন্ট। ঠিক আছে, এবারে তো এটা অ্যান্সার কি হবে? বলেছে মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য আর্থ ক্রাস্ট। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অ্যান্সার ইজ অক্সিজেন। মাথায় রেখো, অক্সিজেন হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে সিলিকন। যদি অক্সিজেন অপশনে না দেয় তখন কি করবে? তখন হচ্ছে সিলিকন। থার্ড কি? থার্ড হচ্ছে অ্যালুমিনিয়াম। আর ফোর্থ হচ্ছে আয়রন। ক্লিয়ার? এবার বলবে অক্সিজেন তো অ্যাবান্ডেন্স, তাহলে অক্সিজেনের কিসের প্রবলেম? আমাদের অক্সিজেনের যে এত ক্রাইসিস, আমরা যে অক্সিজেন পাচ্ছি না, গাছ লাগাও প্রাণ বাঁচাও, এত কিছুর মানে অক্সিজেন অ্যাবান্ডেন্স। দেখো, এই অক্সিজেনটা আছে মেনলি অক্সাইডস এবং সিলিকেট মিনারেলস এর ফর্মে, অর্থাৎ নট ইন অক্সিজেন ফর্ম বাট অক্সাইড ফর্মে আছে। তো সেই কারণের জন্য কি হয় না, আমরা সেটাকে ডাইরেক্টলি ইউজ করতে পারি না। দ্যাট ইজ আওয়ার প্রবলেম। তো তোমাদের মধ্যে যদি এমন কোন সাইন্টিফিক সিস্টেম আবিষ্কার করতে পারো যে এই সমস্ত অক্সাইড থেকে খুব ইজিলি এবং কমার্শিয়ালি অক্সিজেন প্রডিউস করা যায়, তাহলে অক্সিজেন ক্রাইসিস থাকবে না। সো দিস আর দ্য গোল অফ স্টাডিজ এন্ড এভরিথিং, যে কিছু একটা ইউনিক বা প্রবলেম সলভ করা বা কিছু একটা ইউনিক ক্রিয়েট করা। ওকে, তো যাই হোক, চলো দেখি নেক্সট কোয়েশ্চেনে। তাহলে মাথায় রেখো এই সিকোয়েন্সটা, অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম এবং আয়রন। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যাবান্ডেন্সের তালিকা। চলো বারতে দেখি। লিকুইফ্যাকশন অফ গ্যাসেস বিকামস ইজিয়ার ওয়েন, লিকুইফ্যাকশন মানে কি? লিকুইফ্যাকশন মানে হচ্ছে গ্যাস ইজ কনভার্টেড টু লিকুইড, একেই বলা হয় লিকুইফ্যাকশন। এবারে বলেছে লিকুইফ্যাকশন বিকামস ইজিয়ার ওয়েন, কখন হবে না? মাথায় রেখো, মেইনলি আমি কি করছি? গ্যাস থেকে লিকুইড করছি। গ্যাস থেকে লিকুইডে বা গ্যাস কখন হয়? হায়ার টেম্পারেচারে না লোয়ার টেম্পারেচারে? হায়ার টেম্পারেচারে। যখন টেম্পারেচার বেশি থাকবে তখন গ্যাস হবে, যখন টেম্পারেচার কমে যাবে তখন সেটা লিকুইড হয়ে যাবে। যেটা ধরো ফ্রিজে হয়, বা দেখেছো যে কোন একটা গ্যাসকে তুমি ঠান্ডা করছো, সেটা আস্তে আস্তে লিকুইড হয়ে যাবে। সো হুইচ মিন্স কেন হয় না, তার রিজন হচ্ছে গ্যাসের মধ্যে যে পার্টিকলস গুলো আছে, সেই পার্টিকলস গুলো অনেক দূরে দূরে আছে এবং ইন্টারমলিকুলার ডিস্টেন্স খুব বেশি। সেটা কেন? সেটা কারণ হচ্ছে এদের এনার্জি খুব বেশি, এদের এনার্জি খুব বেশি, সেই কারণের জন্য এদের ডিস্টেন্সও খুব বেশি, এরা সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, এবার ধরো যদি এদের এনার্জি কমে যায় তাহলে কি হবে? এরা আস্তে আস্তে থিতিয়ে পড়বে। যেই থিতিয়ে পড়বে, দিস উইল ট্রান্সফর্ম ইনটু লিকুইড, তখন এটা এরকম হয়ে যাবে। তো এটাই তোমাকে জিজ্ঞেস করেছে যে এটা কোন কন্ডিশনে হবে। তো একটা তুমি অলরেডি তোমাদের হিন্টস দিলামই যে টেম্পারেচার কমাতে হবে ফার্স্ট। আরেকটা দিয়েছে প্রেসারের কনসেপ্ট। মাথায় রেখো, প্রেসার যদি তুমি বাড়াও তাহলে লিকুইড মানে গ্যাস লিকুইডে কনভার্ট হয়ে যাবে। বাট সেটা কেন? চলো সেটাও বলছি। ধরো এখানে এরকম মানে সিস্টেম আছে, পিস্টন আছে বা যাই হোক, তুমি যত এখানে প্রেসার বাড়াবে তত কি হচ্ছে, ওর যে অ্যাক্সেসেবল যে জায়গাটা বা এরিয়া, দ্যাট উইল রিডিউস। আগে এতটা স্পেস পাচ্ছিল দৌড়দৌড়ি করার, এখন স্পেস কমে গেছে, আরো স্পেস কমে গেছে। এটাই তো প্রেসার বাড়ানো আলটিমেটলি। তো যখনই তুমি প্রেসার বাড়াচ্ছ তখন কি হয়, যেহেতু তার স্পেসও কমে যাচ্ছে এবং ইন্টারমলিকুলার ডিস্টেন্সও কমে যাচ্ছে, সো তাই কারণের জন্য তার ইট উইল কনভার্ট টু গ্যাস লিকুইড। তুমি ধরো প্রেসার কমিয়ে দিলে, ধরো এটাকে নিয়ে এখানে করে দিলে,
তাহলে কি হবে, সে আরো স্পেস পাচ্ছে, তখন দেখা যাবে যে সেটা কিন্তু আস্তে আস্তে গ্যাস ফর্ম করছে বা গ্যাসে কনভার্ট হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য হোল কনসেপ্ট। ওকে, lower temperature reduces the kinetic energy of gases molecules, এক নম্বর, এবং higher pressure also forces the molecules to come closer, তার জন্য এখানে temperature low and pressure high is the reason of liquefaction, বা গ্যাস থেকে যে লিকুইড হচ্ছে তার রিজন হচ্ছে টেম্পারেচার লো, প্রেসার হাই। ক্লিয়ার? চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট নোবেল গ্যাস, আগেরটা কি ছিল, মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ছিল, এটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট নোবেল গ্যাস। কে হবে, মাথায় রেখো, আর্গন। ঠিক আছে, আর্গন ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট নোবেল গ্যাস ইন আওয়ার আর্থ ক্রাস্ট। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। বলেছে ওয়াটার গ্যাস ইজ এ মিক্সচার অফ, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা অলরেডি পরীক্ষায় মানে যারা সিরিয়াস পড়াশোনা করো বা দেখেছো তারা এই কোয়েশ্চেনটা দেখেই থাকবে যে ওয়াটার গ্যাসের সম্পর্কে জানতে চেয়েছে। কি বলেছে, ওয়াটার গ্যাস ইজ এ মিক্সচার অফ কোন কোন গ্যাস। তো এটা ওয়াটার তো বুঝতেই পারছো, তার জন্য নাইট্রোজেন হবে না, নাইট্রোজেন থাকলে সেটা হয়ে যাবে প্রোডিউসার গ্যাস। কোয়েশ্চনে দেয়নি, উই উইল ডিসকাস ইট লেটার। এখানে যেহেতু হাইড্রোজেন মানে ওয়াটার দেওয়া আছে, সো হাইড্রোজেন এবং কার্বন মনোক্সাইডের যে মিক্সচার তাকে আমি বলবো ওয়াটার গ্যাস। কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন এই দুটোর মিক্সচারকে আমি বলবো ওয়াটার গ্যাস। কিভাবে পাওয়া যায় না, গরম চারকোল বা কয়লার উপর দিয়ে তুমি যদি স্টিম নিয়ে যাও তাহলে এটা এই কার্বন মনোক্সাইড এবং H2 মানে হাইড্রোজেনের মিক্সচারটা তৈরি হবে। ইউজ কি না, এর যে ইউজ মাথায় রেখো, এটা অ্যাজ এ ফিউল ইউজ হয়, অলসো অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়াল রিডিউসিং এজেন্ট, মানে মানে বিভিন্ন শিল্পতে রিডিউসিং এজেন্ট মানে হলো যে কি বলবো, অক্সিজেন বের করে আনার কাজ হিসেবে এটা কাজ করে। অ্যান্ড দ্য সিনথেসিস অফ কেমিক্যাল সাচ অ্যাজ মিথানল, মিথানল তৈরি করার জন্য কিন্তু এই ওয়াটার গ্যাস কমার্শিয়ালি ইউজ করা হয়। তো এটা মাথায় রেখো। ওকে, চলো দেখি যে the toxic gas that is responsible for deaths of fire accidents, মানে যদি কোনো জায়গায় আগুন লেগে যায় তাহলে কোন গ্যাস বা কোন ক্ষতিকারক গ্যাসের জন্য আমাদের অ্যাকচুয়ালি ডেথ হতে পারে বা মানুষ মরে। রিজন বা দা অ্যান্সার ইজ কার্বন মনোক্সাইড, CO। ঠিক আছে, কেন না, কার্বন মনোক্সাইড আমাদের ব্লাডের হিমোগ্লোবিনের সঙ্গে মিক্স হয়ে যায়, বা মিক্স হয় না মানে এই কম্বাইন হয়ে যায়, কম্বাইন হয়ে হিমোগ্লোবিনের মেন কাজ কি, হিমোগ্লোবিনের কাজ হচ্ছে আমাদের ব্লাডে অক্সিজেন ক্যারি করা। তো সেখানে যদি একজন থার্ড পার্টি মেম্বার এসে বসে যায় বা জায়গা দখল করে নেয় তাহলে কি হবে, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যাবে। যে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যাবে, আমাদের আস্তে আস্তে ব্লাডে এবং ব্রেনে বিভিন্ন বডি পার্টসে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হতে শুরু করবে। অক্সিজেনের ডেফিসিয়েন্সি হলে কি হবে, রেসপিরেশন হবে না, সেলে রেসপিরেশন না হলে এনার্জি প্রডিউস হবে না, এনার্জি প্রডিউস না হলে মরে যাবে। তো দিস ইজ দ্য হোল ফেনোমেনা। ওকে, এখানে যেটা আমার দেখতে হবে সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড ইজ দ্য রেসপন্সিবল ফর দ্য ডেথ। ঠিক আছে, কেন হয় না, ইনকমপ্লিট কম্বাশন, ইনকমপ্লিট কম্বাশন, কমপ্লিট কম্বাশন যদি হয় তাহলে সেটা কার্বন ডাইঅক্সাইড হবে, আর যদি ইনকমপ্লিট কম্বাশন হয় তাহলে সেটা কার্বন মনোক্সাইড হবে। এই কার্বন মনোক্সাইডটা আমাদের ব্লাডের সঙ্গে মিশে যায় এবং ব্লাডের সঙ্গে মিশে তৈরি করে কার্বক্সি হিমোগ্লোবিন নামে একটা কম্পাউন্ড। এবার এই কার্বক্সি হিমোগ্লোবিনের জন্য আমাদের যে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি সেটাতে এফেক্ট পড়ে এবং সাফোকেশন বা আনকনসাসনেস এই জিনিসগুলো আমরা ফেস করি। ফাইনালি কি আমাদের মানে আমাদের না বলতে যে হয়তো আটকা পড়েছে বা আগুনের জন্য তার মৃত্যু হতে পারে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। অ্যাটমস হ্যাভিং সেম মাস নাম্বার, কি বলেছে, সেম মাস নাম্বার অ্যান্ড ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, তাকে কি বলে, মাথায় রাখবে, যার প্রোটন সেম থাকে তাকে বলা হয়, পি দিয়ে শুরু তো, আইসোটোপ, এখানেও পি আছে। যার নিউট্রন নাম্বার সেম তাকে বলে আইসোটোন, আর যার মাস নাম্বার সেম হবে তাকে আমি বলবো আইসোবার। বারটা অ্যাকচুয়ালি কি না, বারটা অ্যাকচুয়ালি
মানে অ্যাজ এ ওয়েট তুমি ইউজ করতে পারো, মাথায় রাখতে পারো, অসুবিধা নেই। তো আইসোবার হচ্ছে যে সেই সমস্ত পার্টিকেলস গুলো যাদের মাস নাম্বার সেম কিন্তু অ্যাটমিক নাম্বার আলাদা। সো এখানে আইসোবার ইজ দ্য অ্যান্সার। একটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পল হচ্ছে আর্গন 40 এন্ড ক্যালসিয়াম 40। দেখো আর্গন 40 এর মধ্যে এটা হলো মাস নাম্বার, এরও 40 এরও 40, কিন্তু অ্যাটমিক নাম্বার এর 18 এর হচ্ছে 20। তো এইটাকে বলা হয় কি, এটাকে বলা হয় আইসোবার। ওকে, হোয়াট ইজ মাস নাম্বার? মাস নাম্বার ইজ প্রোটন এবং নিউট্রনের যে টোটাল কম্বাইন্ড নাম্বার তাকে বলা হয় মাস নাম্বার। ওকে, প্রোটন আর নিউট্রন। হোয়াট ইজ আইসোটোপ? আইসোটোপ হচ্ছে আইসোটোপ হলো সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার। আইসোটোন কাকে বলে? সেম নাম্বার অফ নিউট্রনস। আর আইসো ইলেকট্রনিক স্পিসিস সেম নাম্বার অফ ইলেকট্রনস। এইটা এখন বেশি আসে বা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কারণ এইগুলো অলরেডি অনেকবার এসেছে। এখন যেহেতু কোয়েশ্চেন্স আর বিকামিং এ বিট কনসেপচুয়াল, এখন কিন্তু এই পার্টগুলো বা এই পোর্শনস গুলো থেকেও কোয়েশ্চেন আসে যে হোয়াট ইজ আইসো ইলেকট্রনিক স্পিসিস, না যাদের ইলেকট্রন সেম হয়। ক্লিয়ার? চল দেখি নেক্সট কোয়েশ্চেন। নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন H প্লাস আয়ন। আচ্ছা, আগে বলতো হাইড্রোজেনের ক্ষেত্রে কত থাকে? হাইড্রোজেন এলিমেন্ট বা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে থাকে একটা, 1H1। মানে এর ক্ষেত্রে একটা প্রোটন থাকে, একটা নিউট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে। এবারে কি বলেছে? H প্লাস। প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে এখান থেকে একখানা ইলেকট্রন বেরিয়ে গেছে। যে কোনো নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন সেম হয়। নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন সেম হয়। তার মানে এর ক্ষেত্রে, মানে যেটা হাইড্রোজেন অ্যাটম ছিল তার ক্ষেত্রে ইলেকট্রন কটা ছিল? একটা ছিল। এখানে আমি বলছি যে H প্লাস হয়েছে, H প্লাস কি করে পাবো? H মাইনাস অফ E, সেখান থেকে পাবো H প্লাস। তার মানে বেচারার একটা ইলেকট্রন ছিল, সেটাও কেউ নিয়ে চলে গেছে। 1 মাইনাস 1 মানে এই ইলেকট্রনটা, তার জন্য 1, আর অলরেডি এর একটা ছিল, সো এর জন্য 1। তাহলে কটা ইলেকট্রন আমি পড়ে থাকছে বা পাচ্ছি? 0। তার মানে আমি যদি দেখি যে নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন H প্লাস আয়ন কটা হচ্ছে, না সেটা হচ্ছে 0। কোনো ইলেকট্রনই থাকে না। বুঝা গেল? তো এটা ছিল আমাদের নেক্সট কোয়েশ্চেন। চলো দেখি কি আছে। The most electropositive element, আচ্ছা তুমি ইলেকট্রোনেগেটিভ পড়েছো, ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট among the following. What is electropositive? ইলেকট্রোপজিটিভ হচ্ছে যার ইলেকট্রন লিভ করার টেন্ডেন্সি, ইলেকট্রন লিভিং টেন্ডেন্সি সব থেকে বেশি, তাকে বলি, বা এদের ইলেকট্রন লিভিং টেন্ডেন্সি বেশি। এদের জীবনের উদ্দেশ্য হলো ইলেকট্রন নামক যে জিনিসটাকে যত বেশি বহিষ্কার করা যায়, যত বেশি এলিমিনেট করা যায়। তো এটা হচ্ছে ওদের ফার্স্ট গোল। এবার দেখতে হবে যে এখানে যে সমস্ত এলিমেন্টস গুলো দিয়েছে তাদের মধ্যে তো এই চারটেই ইলেকট্রোপজিটিভ, ঠিক আছে, এবং চারটেই পিরিয়ডিক টেবিলে একটা পার্টিকুলার গ্রুপের মেম্বার, অসুবিধা নেই। এবার আমার হচ্ছে প্রশ্ন, যেখানে এখানেও কোশ্চেন দিয়েছে যে সব থেকে বেশি কোনটা, মোস্ট। এবার মাথায় রেখো যে এই হলো ইলেকট্রন। ধরো যদি আমি স্ট্রাকচার ওয়াইজ দেখাই, ইলেকট্রন গুলো কি হবে না, ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের সারাউন্ডিংসে মুভমেন্ট করছে। এবারে তোমাদের কাছে আমার কোয়েশ্চেন যে ধরো কি বলবো, ধরো ক্লাস বাঙ্ক দিচ্ছ, বা ধরে নিচ্ছ তুমি হয়তো, মানে কি বলবো, কোনো, মানে আমি ক্লাস আর ইয়ের এক্সাম্পলই দিচ্ছি, যেরকম আমরা তো কলেজে করতাম টুকটাক, যে তুমি হয়তো চাইছো যে ক্লাস থেকে পালাবে সাপোজ, বা বাড়ি থেকে পালাবে, খেলতে যাবে, হোয়াট ইট মেবি, ওই সময় বেরোতে পারছো না, পালাতে হবে। তো ইন জেনারেল টেন্ডেন্সি কি হয়, যে ফার্স্ট বেঞ্চে থাকে তার পক্ষে ক্লাস থেকে বেরোনোটা বা বেরিয়ে যাওয়াটা ইজি,
নাকি যে লাস্ট বেঞ্চে থাকে, যে লাস্ট বেঞ্চে থাকে। কেন? তার রিজনটা হচ্ছে তার প্রতি মানে বা তার দিকে টিচারের যে ধরো অ্যাটেনশন বা তার দিকে টিচারের যে ফোকাস নজর অ্যাট্রাকশন কম যাবে। তার রিজন কি? তার রিজন হচ্ছে ডিস্টেন্স। আমরা পড়েছিলাম যে যে কোনো দুটো পার্টিকেলস এর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে সেটা কি হয়? সেটা হয় ওই দুটো পার্টিকেলের মাসের গুণফলের সঙ্গে সমানুপাতিক বা প্রপোর্শনাল বাই ডি স্কোয়ার, অর্থাৎ ডিস্টেন্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এবার দেখো যত নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বাড়বে তত এফটা বাড়বে না কমবে? ডি যদি বাড়ে তাহলে এফ কমবে, অর্থাৎ তুমি যত নিউক্লিয়াস থেকে বাইরের দিকে যাবে তত তার অ্যাট্রাকশন ফোর্স কমতে কমতে যাবে, এবং যত অ্যাট্রাকশন ফোর্স কমতে কমতে যাবে লাস্ট আউটার মোস্ট অরবিটের পালিয়ে যাওয়া বা বেরিয়ে যাওয়ার যে এবিলিটি সেটা বেড়ে যাবে। অর্থাৎ মাথায় রাখবে যে কোনো একটা ইলেকট্রোপজিটিভ এলিমেন্টের ক্ষেত্রে ইলেকট্রন বেরিয়ে যাওয়া ডিপেন্ড করে মেনলি অ্যাটমটার সাইজের ওপর। বোঝা গেল? তো এটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া যে যত বড় অ্যাটম হবে তত তার আউটার মোস্ট অরবিটের ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াস খুব কম অ্যাট্রাকশন ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে রাখতে পারবে, এবং যত ছোট অ্যাটম হবে তত তার ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াস ভালো করে অ্যাট্রাক্ট করে রাখতে পারবে। which means যে অ্যাটম যত বড় হবে, যে অ্যাটম যত বড় হবে তার ইলেকট্রো পজিটিভিটি বেশি হবে, মানে ইলেকট্রন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি বেশি হবে। এবার এটা একটা গ্রুপের মানে সামারি। লিথিয়ামের থেকে ম্যাগনেসিয়াম বড়, ম্যাগনেসিয়ামের থেকে পটাশিয়াম বড়, পটাশিয়ামের থেকে সিজিয়াম বড়। দ্যাটস ওয়াই সিজিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার বিকজ ইট ইজ দ্য বিগেস্ট অফ অল এলিমেন্টস, যেগুলো এখানে গিভেন আছে। এবার তোমাকে আরো অনেক কিছু ঘুরি করে জিজ্ঞেস করতে পারে যে এটা না দিয়ে অন্য কিছু জিজ্ঞেস করলো। মাথায় রাখবে সাইজের উপর ডিপেন্ড হয়, এন্ড যদি এটা ইলেকট্রোনেগেটিভ বলতো তাহলেও সাইজের উপর ডিপেন্ড হয়। সেক্ষেত্রে যেটা সব থেকে ছোট হবে, যেটা সব থেকে ছোট হবে তার নেগেটিভিটি বেশি হবে, মাথায় রেখো। সেজন্য সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কে? ফ্লোরিন। ঠিক আছে, তো এই ছিল এই কোয়েশ্চেন। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। ফার্স্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড টু ডেভেলপ হিউম্যান এমব্রায়ো। হিউম্যান এমব্রায়োতে তৈরি হওয়া প্রথম এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনটা? মাথায় রেখো, প্রথম এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেটা হিউম্যান এমব্রায়োতে তৈরি হয় দ্যাট ইজ পিটুইটারি। ওকে, তো পিটুইটারি হলো প্রথম এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেটা হিউম্যান এমব্রায়োতে ডেভেলপড হয়। এখান থেকে মাথায় রেখো কিভাবে হয় না, it is forming early from two embryonic tissues কি কি না, an outward growth from roof of the mouth। এই র্যাথকেস পাউচটা মাথায় রেখো, ওয়ার্ডসটা এন্ড কোয়েশ্চেনটা। ওকে, র্যাথকেস পাউচ এন্ড এ ডাউনওয়ার্ড এক্সটেনশন ফ্রম দ্য ব্রেন হাইপোথ্যালামাস। একে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। ওকে, তো এইগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস তোমরা মাথায় রেখো ফর এক্সাম পারপাস। Protein is detected in laboratory by which test? Benedict's test, Molly's test, মাথায় রেখো Molly's test দিয়ে কার্বস টেস্টিং করা হয়, বিউরেট টেস্ট দিয়ে প্রোটিন আছে কিনা টেস্ট করা হয়। ঠিক আছে, আর ফেলিং টেস্ট এবং বেনেডিক্ট টেস্ট এই দুটো টেস্টকে মেনলি ইউজ করা হয় যে রিডিউসিং সুগার প্রেজেন্স আছে কিনা জানার জন্য। কি বললাম না, রিডিউসিং সুগার। ঠিক আছে, তো মাথায় রেখো যে বেনেডিক্ট টেস্ট যেটা এটা হচ্ছে রিডিউসিং সুগারকে মানে খুঁজে পায়। হ্যাঁ, মলিস টেস্ট
কার্বোহাইড্রেটস, ফিলিং টেস্ট, রিডিউসিং সুগার, আর বিউরেট টেস্ট যেটা সেটা হচ্ছে প্রোটিনের বা পেপটাইড বন্ড, বেসিক্যালি পেপটাইড বন্ডকে ফাইন্ড আউট করার জন্য টেস্টটা করা হয়। কি করা হয় না অ্যালকালাইন মিডিয়ামের মধ্যে প্রোটিনের সঙ্গে কপার সালফেটের রিঅ্যাকশন করানো হয় টু প্রডিউস এ ভায়োলেট অর পার্পল কালার, তাতে বোঝা যায় যে প্রোটিন আছে কি নেই। ঠিক আছে, চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। নর্মাল হিউম্যান ব্লাড কিরকম হয়? নর্মাল হিউম্যান ব্লাড তোমরা খেয়ে দেখতে পারো, আমার খেয়ে সেমই মনে হয়েছে, যেটা পড়েছি সেটা হচ্ছে স্লাইট অ্যালকালাইন, অর্থাৎ মানে কি বলবো যে নোনতা টাইপস বা সল্ট টাইপস বলতে পারো। ঠিক আছে, তো স্লাইট অ্যালকালাইন। ওকে, মাথায় রেখো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে হিউম্যান ব্লাডের পিএইচ কত, 7.35 থেকে 7.45 বা 7.5 ভাবতে পারো, ম্যাক্সিমাম, তার বেশি নয়। তো স্লাইডলি অ্যালকালাইন। ওকে, এই যে পিএইচটা মেনটেন হয় আমাদের শরীরে, সেটা কোন কি দিয়ে মেনটেন হয়? এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রেখো, বাইকার্বনেট বাফার। এই বাইকার্বনেট বাফারের থ্রু দিয়ে আমাদের পিএইচ মেনটেন হয়। কারণ যদি পিএইচ অ্যাসিডিক হয়ে যায় বা পিএইচ খুব বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বডির যে সমস্ত নর্মাল ফাংশন সেগুলো কিন্তু হবে না। ঠিক আছে, চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। অ্যাভারেজ ভলিউম অফ ব্লাড পাম্পড বাই হিউম্যান হার্ট পার আওয়ার, প্রতি ঘন্টায় কত? মাথায় রেখো প্রত্যেক মিনিটে 5 লিটার হয়। 1 ঘন্টায় কত মিনিট? 10 মিনিট, তাই তো? তাহলে 10 মিনিট কি 1 ঘন্টাতে 60 মিনিট, তার মানে 60 মিনিট ইন্টু 5 লিটার, তাহলে এটা হয়ে যাবে 300 লিটার। সো পার ডে আমাদের হার্ট 300 লিটার, পার আওয়ার, প্রতি ঘন্টায় আমাদের হার্ট বলো বা আমাদের ব্লাড পাম্প হয় কতটা? 300 লিটার। আর আমাদের টোটাল যে অ্যামাউন্ট অফ ব্লাড আছে সেটা হচ্ছে 5 লিটার। ঠিক আছে, যদি তোমার শরীর থেকে কোনো রক্ত বেরিয়ে যায়, তাহলে ওই 5 লিটার থেকে কমতে কমতে যাবে, কতটা বেরিয়েছে? 500 ml, 200 ml, 100 ml, 1 লিটার। আবার যখন রক্তক্ষরণ বা ব্লিডিং বন্ধ হয়, সেই রক্ত কিন্তু রিজেনারেট হতে পারে, সো আবার সেটা গ্রো হওয়া শুরু হয়। ঠিক আছে, এরকম নয় যে ব্লাড একবার যা ভগবান দিয়েছে সেই দিয়েছে, বেরিয়ে গেলে গল্প হয়ে যাবে, এরকম হয় না। ঠিক আছে, চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। ইন ফুললি টার্গেট প্ল্যান্ট সেল which becomes zero, টার্গেট মানে কি? মানে তুমি একটা প্ল্যান্ট সেলকে জলের মধ্যে দিয়েছো, এই জলটা ভেতরে প্রবেশ করেছে, তার জন্য এটা একদম পাম্পড হয়ে গেছে, তো এটাকে বলা হয় টার্গেট। এখানে কোনটা জিরো হবে? মাথায় রেখো যে যখনই তুমি এরকম করলে, এই যে ওয়াটার ভেতরের দিকে এন্টার করছে, এটাকে বলা হয় অসমোসিস প্রসেস। ওকে, এটাকে বলা হয় অসমোসিস প্রসেস। এবার জল তো ভেতরে যাচ্ছে, তার মানে কি এর বাইরে সেল ওয়াল আছে, এর বাইরে সেল ওয়াল আছে। এবার যখন খুব মানে ওয়াটার টাইট হয়ে যাবে বা প্রচুর জল চলে যাবে, তখন কি হবে? সেই সেল ওয়ালটা একটা প্রেসার দেবে টুয়ার্ডস দ্যাট লিকুইড উইদিন দ্যাট সেল, এটাকে বলা হয় টার্গার প্রেসার। এটাকে বলা হয় টার্গার প্রেসার। কি না, when water enters the cell by osmosis until the targar pressure exerted by the cell wall balances the osmotic pressure। এই ইকুয়েশনটা মাথায় রেখো। ডিপিডি যেটা, what is DPD? DPD is nothing but diffusion pressure deficit। ডিফিউশন প্রেসার ডেফিসিট। ঠিক আছে, মানে কি? মানে হলো এই যে প্রেসারের যতটা ডিফারেন্স থাকবে বাইরের এবং ভেতরের, মানে টার্গার প্রেসার এবং অসমোটিক প্রেসারের মধ্যে, তত তাড়াতাড়ি এবং তত আস্তে আস্তে সেইভাবে আর কি তোমার ওয়াটারের এন্ট্রি বা এক্সিট যাই হবে হবে। ঠিক আছে, সো ফ্যাক্টরটা হচ্ছে টার্গার প্রেসার এন্ড অসমোটিক প্রেসারের মধ্যে ইন্টারকানেকশন বা কম বেশি। এবার যদি ফুল টার্গেট হয়ে যায়, তখন কিন্তু আর কোনো ডিফিউশন প্রেসার ডেফিসিট থাকবে না, এবং যেহেতু ডিফিউশন প্রেসার ডেফিসিট থাকবে না, তার জন্য কি হবে না, এই যে ডিফারেন্সটা হয়ে যাবে জিরো, which means
এখানে অস্মোটিক প্রেসার 0 হবে না, এখানে ওয়াটার পোটেনশিয়াল হ্যাঁ। ওকে, সো এই ওয়াটার পোটেনশিয়াল যেটা আছে সেটা কিন্তু তখন হয়ে যাবে 0। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, which among the following is not a protozoa? অ্যামিবা, what is protozoa? protozoa হলো ইউনিসেলুলার মাইক্রো অর্গানিজমস। ঠিক আছে, তো কোনটা প্রোটোজোয়া নয়? অ্যামিবা প্রোটোজোয়া, প্যারামিসিয়াম প্রোটোজোয়া, হাইড্রাটা আসে না প্রোটোজোয়ার মধ্যে। ঠিক আছে, তো হাইড্রাটা হয়ে যাচ্ছে এক্সেপশন, বাট নট এ প্রোটোজোয়া। হাইড্রা ইজ এ মাল্টিসেলুলার অ্যানিমাল বিলঙ্গিং টু নিডেরিয়া। এটা মাথায় রাখবে যে হাইড্রা কার মধ্যে আসে, হাইড্রা আসে উইদিন ফাইলাম যেটা সেটা হচ্ছে নিডেরিয়া। ঠিক আছে, তো এটা হলো এর মধ্যে পড়ে না। বার্ডস ডিফার ফ্রম ব্যাটস ইন হুইচ থিং? ওয়ার্ম ব্লাডেড নেচার, ওয়ার্ম ব্লাডেড নেচার বার্ডসেরও আছে ব্যাটসেরও আছে। ফোর চেম্বার হার্ট বার্ডসেরও আছে ব্যাটসেরও আছে। ডায়াফ্রাম, ডায়াফ্রাম ইজ এ পার্টিকুলার অর স্পেশাল ফিচার্স ফর ম্যামেলস। ডায়াফ্রাম দেখবে আমাদেরও আছে। ডায়াফ্রাম কি? ডায়াফ্রাম হচ্ছে আমাদের মানে এক ধরনের মাংস, মানে কি বলবো যে মাসল লেয়ার বলতে পারো, যেটা আমাদের চেস্টের মানে নিচে এবং অ্যাবডোমেনের উপরে থাকে, মানে যে লাইনটা আমরা দেখতে পাই সেটাকে বলে ডায়াফ্রাম। এই ডায়াফ্রামটা আমাদের রেসপিরেশনে হেল্প করে। কিরকম? যখন ডায়াফ্রাম এক্সপ্যান্ড হয়ে যায় তখন এখানে স্পেস তৈরি হয়, উই ক্যান কনজিউম এয়ার। আর যখন ডায়াফ্রামে চাপ দেবে তখন কি হবে, সেই চাপের জন্য এয়ার বাইরে বেরিয়ে আসবে। তো এই ডায়াফ্রাম ইজ রেসপন্সিবল ফর আওয়ার রেসপিরেশন। ডায়াফ্রাম দেখা যায় ম্যামালসে, এদের মধ্যে ম্যামালস কে? ব্যাটস। অর্থাৎ ব্যাটস এর ক্ষেত্রে ডায়াফ্রাম থাকবে, কিন্তু বার্ডস এর ক্ষেত্রে ডায়াফ্রাম থাকবে না। বার্ডস এর ক্ষেত্রে এয়ার স্যাক থাকবে, তারা এয়ার স্যাকের থ্রু দিয়ে কি করে না, এয়ার স্যাকের থ্রু দিয়ে তারা রেসপিরেশন করে। কিন্তু আমরা ম্যামলস বলি বা ব্যাটস বলি, তারা কিন্তু ডায়াফ্রামের থ্রু দিয়ে রেসপিরেশন করে। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। দ্য ফার্স্ট ভাইরাল ডিজিজ ডিটেক্টেড বাই হিউম্যান বিংস আর? কি কি? প্রথম কোনটা আমরা ডিসকভার করেছিলাম? কমন কোল্ড, ইনফ্লুয়েঞ্জা, স্মল পক্স, ইয়েলো ফিভার। ইয়েলো ফিভার প্রথম ভাইরাল ডিজিজ, মানে ভাইরাস ঘটিত রোগ যেটা হিউম্যানসরা ধরতে পেরেছিল। এটা কে ডিসকভার করেছিল? মেজর ওয়াল্টার রিড অ্যান্ড হিজ টিম। কত সালে? 1901 সালে, 1901। ভেক্টর কে? খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এডিস মশা বা এডিস আইজিপ্টি মসকিউটো। আর সিমটম, ঠিক আছে, সর্দি কাশি হবে, এসব হবে। মেন পরীক্ষা এখান থেকে আসার চান্স কম, পরীক্ষায় যেটা আসবে সেগুলো তোমাদের সঙ্গে আমি ডিসকাস করি। ঠিক আছে, মেনলি হচ্ছে ফার্স্ট ভাইরাস ডিসকভার্ড জেনারেল অল ওভার, কারণ এটা 1901 সালে হয়েছিল, এটা 1892 সালে হয়েছে। এটা কি? টব্যাকো মোজাইক ভাইরাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইয়োর WBCS প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ অল দ্য এক্সামস। যে প্রথম ডিসকভার্ড ভাইরাস কোনটা? টোব্যাকো মোজাইক ভাইরাস বা TMV, যেটা 1892 সালে পাওয়া গেছিল এবং এটা প্ল্যান্টদের এফেক্ট করে বা বেসিক্যালি টোব্যাকোকে এফেক্ট করে। কমন কোল্ডের জন্য রেসপন্সিবল কে? রাইনো ভাইরাস, ভেরি ইম্পর্টেন্ট। স্মল পক্স কে করে? ভেরিওলা ভাইরাস, ভেরি ইম্পর্টেন্ট। The first disease for which a vaccine was developed by Edward Jenner. তাহলে স্মল পক্সের ভ্যাকসিন কে প্রথম বার করেছিল? স্যার এডওয়ার্ড জেনার। তো এটাও ভীষণই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর ইনফ্লুয়েঞ্জা কে করে? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। পরীক্ষা জিজ্ঞেস করবে না যে ইনফ্লুয়েঞ্জা কোন ভাইরাসের জন্য হয়, জিজ্ঞেস করবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বেস্ট মানে স্পেশালিটি কি, সেটা হচ্ছে এটা একটা RNA ভাইরাস। ঠিক আছে, তো এগুলো মাথায় রেখো। তো এরকম মানে সায়েন্সের যে সমস্ত কোয়েশ্চেন্স গুলো এক্সামের জন্য খুব রেলিভেন্ট বা ইম্পর্টেন্ট, এরকম সেট ওয়াইজ আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব, যাতে তোমাদের এক্সামের আগে অন্তত হিউজ নাম্বার অফ এক্সাম মানে কোয়েশ্চেন্স তোমরা সলভ করে রাখতে পারো এবং
কোয়েশ্চেন কমনও পেতে পারো, বিকজ ইন মেনি অফ দ্য কেসেস আই ক্যান গিভ ইউ গ্যারেন্টি যে কিছু নাম্বার অফ কোয়েশ্চেন্স তো কমন আসবে। কোনটা আসবে, কটা আসবে, আই ডোন্ট নো। সো তার জন্য যেটা তোমরা করতে পারো যে রেগুলার এই ভিডিওস গুলো দেখতে থাকো, এবং যদি কোনো ডাউটস থাকে, কোয়ারিজ থাকে, ইনপুটস থাকে, সাজেশনস থাকে, ইউ ক্যান গিভ ইন দ্য কমেন্ট সেকশন। ওকে, তো চলো আজকে এই পার্টটা আমরা এত অবধি রাখি, এবং নেক্সট পার্টে আমরা এরকমই আরো কিছু কোয়েশ্চেন্স নিয়ে আসবো, যেখানে আমরা এগুলোর দিস ওয়েতে মানে ইন ডিটেলস ডিসকাশন করবো, যাতে তোমাদের এক্সামের আগে দোজ থিংস বিকাম কমপ্লিটলি রেডি।